দক্ষিণ কলকাতা ল কলেজ। রেপ কেস ইন দ্য ল কলেজ ইন কলকাতা। একটা নাম যেটা আজ পুরো দেশের সামনে এক ভয়াবহ সত্যি হিসাবে দাঁড়িয়ে আছে। 25শে জুন 2025 একটা দিনে যে ঘটনা ঘটেছে সেটা শুধু আরেকটা ধর্ষণের কেস না, সেটা আমাদের সকলের চোখের সামনে তুলে ধরেছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতটা অরক্ষিত, আমাদের সমাজে মেয়েদের নিরাপত্তা কতটা ঝুঁকির মুখে। কিন্তু এই ঘটনার আড়ালে যে অন্ধকার বাস্তবতা লুকিয়ে আছে, যে রাজনৈতিক জট, যে প্রতিষ্ঠানিক ব্যর্থতার চেইন, সেটা জানতে হলে আপনাকে যেতে হবে আরো গভীরে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই অন্ধকার সত্যির ভিতরে। প্রথমেই আপনাদের জানা দরকার এই 24 বছর বয়সী মেয়েটি কে ছিলেন। তিনি ছিলেন দক্ষিণ কলকাতার ল কলেজের প্রথম বর্ষের ছাত্রী, কিন্তু সেটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো তিনি ছিলেন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের মহিলা শাখার সেক্রেটারি। এখানে একটু থামুন, ভাবুন তো, মহিলা শাখার সেক্রেটারি মানে ছাত্র রাজনীতিতে তিনি সক্রিয় অংশগ্রহণকারী, তিনি নিজেই রাজনৈতিকভাবে সচেতন, আর তিনি নিজেই জানেন যে রাজনৈতিক সংযোগ কিভাবে কাজ করে। তারপরেও তিনি ভিকটিম হলেন, আর ভিকটিম হলেন কার হাতে? তার রাজনৈতিক উচ্চপদস্থ নেতার হাতে। 25শে জুন দুপুর 12টা, একদম স্বাভাবিক একটা দিন। মেয়েটি কলেজে এসেছিল পরীক্ষা সংক্রান্ত ফর্ম ফিল আপ করতে। আমি জানি আপনারা ভাবছেন কলেজ তো ছাত্রছাত্রীদের আসারই জায়গা থাকে, তাই তো? কিন্তু একটু দাঁড়ান, এই কলেজের অফিসিয়াল সময় হলো সকাল 9টা থেকে বিকেল 4টে, আর ঘটনাটা ঘটেছে সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত, অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিট ধরে। কলেজ বন্ধ হয়ে গেছে, নিরাপত্তার রক্ষী আছেন, সিসিটিভি আছে, তবু কিভাবে 3 ঘন্টা ধরে একটি মেয়েকে নির্যাতন করা হলো? এই প্রশ্নটা আমি আপনাদের মনে গেঁথে রাখতে চাই, কারণ এর উত্তরটা আরো ভয়ঙ্কর। এবার আপনাদের জানাবো এই মামলার মূল অভিযুক্তের কথা, মনোজিৎ মিশ্র। এই নামটা একবার শুনলেই হয়তো আপনার মনে থাকবে না, কিন্তু এই মানুষটার অপরাধের ইতিহাস দেখলেই আপনার রক্ত শুকিয়ে যাবে। ভাবুন তো, 2013 সাল থেকে 2025 সাল পর্যন্ত টানা 12 বছর ধরে অপরাধমূলক কার্যকলাপ। 2013 সালে কালীঘাট থানায় হত্যার চেষ্টার মামলা, এরপর সে নিখোঁজ হয়ে গিয়েছিল কলেজ থেকে। 4 বছর পর 2017 সালে ফিরে এসেছিল কলেজে। আর কি করেছিল? আক্রমণ, প্রিন্সিপালের অফিস ভাঙচুর। কিন্তু এখানে যেই জিনিসটা আরো ভয়ঙ্কর, 2019 সালে ঠিক এই একই কলেজে একটি মেয়ের কাপড় ছিঁড়ে দিয়েছিল, তার জন্য চার্জশিটও ফাইল করা হয়েছিল। মানে এই লোকটা আগে থেকেই কলেজের ভিতরে যৌন সহিংসতা করে ফেলেছে, আর কেউ কার্যকর কিছু করেনি। 2020 সালে চুরির মামলা, বন্ধুর বাড়ি থেকে সোনার চেন, মিউজিক সিস্টেম, পারফিউম সব চুরি করে নিয়েছিল নববর্ষের দিনে। 2022 সালে কসবায় একটি মেয়েকে উত্ত্যক্ত করার মামলা, আর 2024 সালে কলেজের নিরাপত্তা রক্ষীকে মারধর করে সম্পত্তি নষ্ট করেছে। এই সব জানার পরেও আপনাদের কি মনে হচ্ছে না যে এই লোকটাকে কেন কলেজের মধ্যে থাকার অনুমতি দেওয়া হলো? কেন তার রাজনৈতিক সংযোগ তার অপরাধমূলক কাজকর্মকে রক্ষা করে চলছিল? এবার আসি সেই অংশে যেখানে আপনাদের আক্ষরিক অর্থেই আরো প্রশ্ন করতে বাধ্য করবে। মনোজিৎ মিশ্রের রাজনৈতিক সংযোগ। 2017 সালে সে ছিল এই কলেজেরই তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি। ফেসবুকে তার 6200 ফলোয়ার। নিজেকে ক্রিমিনাল আইনজীবী বলে পরিচয় দেয়, আলিপুর আদালতে প্র্যাকটিস করে। কিন্তু আরো মজার বিষয় হলো তার ছবির সংগ্রহ। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ছবি, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে ছবি, স্থানীয় কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়ের সাথে ছবি, মানে সম্পূর্ণ রাজনৈতিক সাপোর্ট সিস্টেম। আর এখানে যে আইরনিটা আছে সেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আরজি কর কেসের সময়ে এই একই মনোজিৎ মিশ্র ফেসবুকে পোস্ট করে দাবি করেছিল ধর্ষকদের মৃত্যুদণ্ড। এই মামলার রাজনৈতিক মাত্রাটা একদম নার্ভ জার্কিং। মদন মিত্র বলছেন তিনি একা কেন গেছেন, তার সাথে তার বন্ধু বান্ধব বা অন্য কাউকে, ফ্যামিলির মধ্যে কাউকে কেন নিয়ে যাননি? এটার মানে তিনি কি এক্স্যাক্টলি কি বোঝাতে চাইছেন? वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हम, जो गंदा काम किया, वो he had taken the advantage of the situation. এই ঘটনা আইসোলেটেড না, এই মামলাটা আরজি কর কেসের প্রায় 10 মাস পর ঘটেছে। আরজি করে 31 বছর বয়সী ডাক্তার, আর এখানে 24 বছর বয়সী আইনের ছাত্রী। দুটো প্রফেশনাল এডুকেশনাল পরিবেশ, দুটো ইনস্টিটিউশনের নিরাপত্তার ব্যর্থতা।
আর দুটোই সরকারি সংস্থান। একটা প্রশ্ন বারবার মাথায় আসে যে আর কত এই জিনিস আর এই পাওয়ারের জোরে এই গুন্ডামি, নোংরামি আর অরাজকতা চলতে থাকবে? আর কত এই ঘটনাগুলোকে নর্মালাইজ করা হবে? আপনি যাকেই ভোট করুন, আপনি যেই পার্টিকেই সাপোর্ট করুন, সেটা আপনার একটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনার এই অধিকার যাকে পাওয়ার এনে দিচ্ছে, আর সেখানে যদি এরম কিছু হয়, তার দায়ভার আপনারও।